বিশ্ববিখ্যাত লেখক এডগার অ্যালান পোর দি ব্ল্যাক ক্যাট গল্প অবলম্বনে আমাদের আজকের নিবেদন কালো বেড়াল। গল্প পাঠে আমি সতীশ। বাংলা আড্ডা চ্যানেলের গল্পগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। বাংলা আড্ডা চ্যানেল কোনোভাবেই কোনো প্রাণীকে কষ্ট দেওয়া বা হত্যা করাকে সমর্থন করে না। এগুলি মানবিকভাবে ও আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। আজকের নিবেদন কালো বেড়াল। ছেলেবেলা থেকেই আমি পশু পাখি খুব ভালোবাসি। আমার স্বভাবও ছিল শান্ত। জন্তু জানোয়ার পুষতে ভীষণ ভালোবাসতাম। বড় হলাম, কিন্তু স্বভাব পাল্টালো না। বিয়ে করলাম অল্প বয়সে। বেশ মনের মতো বউ পেলাম। স্বভাবটি ভারী মিষ্টি, শান্ত। জন্তু জানোয়ার পোষার শখ আমার মতোই। আমাদের শখের চিড়িয়াখানায় একটা বেড়ালও ছিল, কালো বেড়াল। শুধু কালো নয়, বেড়ালটা বেশ বড় বটে, বুদ্ধিও তেমনি। বেড়ালের মগজে যে এত বুদ্ধি ঠাসা থাকতে পারে, না দেখলে বিশ্বাস হয় না। বউ কিন্তু কথায় কথায় একটা কথা মনে করিয়ে দিত আমাকে। কালো বেড়ালকে নাকি ছদ্মবেশী ডাইনি মনে করা হতো সেকালে। আমি ওসব কুসংস্কারের ধার ধারতাম না। বেড়ালটার নাম প্লুটো। অষ্টপ্রহর আমার সঙ্গেই থাকত, পায়ে পায়ে ঘুরত, আমার হাতে খেত, আমার কাছেই ঘুমোতো। প্লুটোকে ছাড়া আমারও একদিনও চলত না। বেশ কয়েক বছর প্লুটোর সঙ্গে মাখামাখির পর আমার চরিত্রের অদ্ভুত একটা পরিবর্তন দেখা গেল। ছিলাম ধীর শান্ত, হয়ে উঠলাম অস্থির, অসহিষ্ণু, খিটখিটে। মেজাজ এমন তিরিক্ষি হয়ে উঠল যে বউকে ধরেও মারধর শুরু করলাম। প্লুটোকেও বাদ দিলাম না। এক রাতে মদ খেয়ে বাড়ি এসে দেখি প্লুটো আমাকে এড়িয়ে যেতে চাইছে। আর যাই কথা, মাথায় রক্ত উঠে গেল আমার। খপ করে চেপে ধরলাম। ফ্যাস করে সে কামড়ে দিল আমার হাতে। আমি রাগে অন্ধ হয়ে গেলাম। পকেট থেকে ছুরি বার করে প্লুটোর টুটি ধরলাম এক হাতে, আর এক হাতে ধীরে সুস্থে উপড়ে আনলাম একটা চোখ। ভোরবেলা ঘুম ভাঙবার পর একটু অনুতাপ হলো বইকি। উত্তেজনা মিলিয়ে গিয়েছিল। সেই থেকে কিন্তু প্লুটো আমার ছায়া মারানো ছেড়ে দিল। চোখ সেরে উঠল দুদিনেই, কিন্তু আমাকে দেখলেই সরে যেত কালো ছায়ার মতো। আস্তে আস্তে মাথার মধ্যে পশু প্রবৃত্তি আবার জেগে উঠল। যে বেড়াল এত ভালোবাসতো আমাকে, হঠাৎ আমার উপর তার এত ঘৃণা। আমার মনের মধ্যে শয়তানি প্রবৃত্তিকে খুঁচিয়ে তুলতে লাগলো। সে কিন্তু কোনো দিন ক্ষতি করেনি আমার। তা সত্ত্বেও ওকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য হাত নিষ্পিস করতে লাগলো আমার। একদিন সত্যি সত্যিই ফাঁসি দিলাম প্লুটোকে। বাগানের গাছে লটকে দিলাম দড়ির ফাঁসে।
ও মারা গেল। আমিও কেঁদে ফেললাম। মন বলল, এর শাস্তি আমাকে পেতেই হবে। সেই রাতেই আগুন লাগলো আমার বাড়িতে। রহস্যময় আগুন। জ্বলন্ত মশারি থেকে বউকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম আমার সারা বাড়ি পুড়ছে। দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি। খাড়া রইল শুধু একতলার একটা দেয়াল। পাড়ার সবাই অবাক হয়ে গেল সাদা দেয়ালের ওপর একটা কালো ছাপ দেখে। ঠিক যেন একটা কালো বেড়াল, গলায় দড়ির ফাঁস। এক রাতেই ফকির হয়ে গেলাম আমি। কালো বেড়ালের স্মৃতি ভোলার জন্য আবার একটা বেড়ালের খোঁজ করতে লাগলাম সমাজের নিচু তলায়। একদিন একটা মদের আড্ডায় দেখতে পেলাম এমনই একটা বেড়াল বসেছিল পিপের ওপর, অথচ একটু আগেও জায়গাটা শূন্য ছিল। অবিকল প্লুটোর মতোই বড়, মিশমিশে কালো, শুধু বুকটা ছাড়া। সেখানটা ধবধবে সাদা। বেড়ালটার মালিকের সন্ধান পেলাম না, তবে আমি গায়ে হাত দিতেই যেন আদরে গলে গেল সে। বাড়ি নিয়ে আসার পরের দিন সকালবেলা লক্ষ্য করলাম একটা চোখ নেই। সেই কারণেই আরো বেশি করে আমার বউ ভালোবেসে ফেলল নতুন বেড়ালকে। মনটা ওর নরম, মমতায় ভরা। তাই যা ভেবেছিলাম আমার ক্ষেত্রে ঘটল, কিন্তু তার পুরো উল্টোটা। ভালোবাসা দূরের কথা, দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমা হতে লাগলো নতুন বেড়ালের প্রতি। কোত্থেকে যে এত হিংসা, বিদ্বেষ, রাগ মনে এলো বলতে পারবো না। বেড়ালটার আধিক্যতাও বাড়লো তাহলে তাল মিলিয়ে। যতই মাথায় খুন চাপতে লাগলো আমার ওর প্রতি, ততই আমার গায়ে মাথায় কোলে চাপার বহর বেড়ে গেল হতভাগার। প্রতিবারেই ভাবতাম দিই শেষ করে, সামলে নিতাম অতি কষ্টে। বউ কিন্তু একটা জিনিসের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করত আমার। তা হলো বেড়ালের সাদা বুক। প্লুটোর সঙ্গে তফাৎ শুধু ওই জায়গায়। আর সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতো। একদিন পুরনো বাড়ির পাতাল ঘরে গেছি বউকে নিয়ে। অভাবের তাড়নায় গিয়ে পারতাম না। ন্যাওটা বেড়ালটা পায়ে পায়ে আসছে। পায়ে পা বেঁধে পড়তে পড়তে সামলে নিলাম নিজেকে, কিন্তু সামলাতে পারলাম না মেজাজ। ধাঁ করে একটা কুড়াল তুলে নিয়ে টিপ করলাম হতচ্ছাড়া বেড়ালের মাথা। বাধা দিল আমার বউ। বউ বাধা না দিলে সেদিনই দফা রফা হয়ে যেত নতুন বেড়ালের। কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়ল বউয়ের ওপর। অমানসিক রাগ। কুড়ালটা মাথার উপর তুলে বসিয়ে দিলাম ওর মাথায়। সঙ্গে সঙ্গে মারা গেল স্ত্রী। সমস্যাটা হলো লাশটা নিয়ে। অনেক ভেবে চিনতে দেয়ালের মধ্যে রক্তমাখা দেহটা খাড়া করে দাঁড় করিয়ে ইট দিয়ে গেঁথে ফেললাম, প্লাস্টার করে দিলাম। বাইরে থেকে ধরবার কোনো উপায় রইল না। বড় শান্তিতে ঘুমালাম সে রাত্রে, বেড়াল ছাড়া।
কুড়াল নিয়ে খুঁজেছিলাম তাকে বধ করবার জন্য, পাইনি। দিন কয়েক পরে পুলিশ এসে সারা বাড়ি খুঁজল, আমি সঙ্গে রইলাম। একটুও বুক কাঁপল না। চারবার নিয়ে গেলাম পাতাল কুঠুরির সেই দেয়ালের কাছে। তারপর যখন মুখ চুন করে ওরা চলে যাচ্ছে, বিজয় উল্লাসে ফেটে পড়লাম আমি। হাতের পাটি দিয়ে খটাস করে একটা চাঁটি মারলাম দেয়ালের ঠিক সেইখানে যেখানে নিজের হাতে কবর দিয়েছি বউকে। আচমকা একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো ভেতর থেকে। সারা বাড়ি গম গম করতে লাগলো সেই আওয়াজে। দেখলাম আমার মরা বউয়ের মাথার উপর বসে রয়েছে সেই কালো বেড়ালটা, যার বুকের কাছটা সাদা। বৈশাখ মাসের বিকেল, গ্রামের শিব মন্দিরের চাতালে ছোট ছেলেমেয়ের দল খেলায় মগ্ন। হঠাৎ প্রবল ঝড় আর তার সঙ্গে তীরের ফলার মতো বৃষ্টি গায়ে লাগতেই যে যার বাড়ির দিকে দৌড় লাগায়। খেলা ভাঙার মন খারাপ নিয়ে শুভম আর শ্রাবন্তী সদর দরজা ঠেলে বাড়িতে ঢুকে দেখে দাদুর বিছানার ধারে মণ্ডল দাদু বসে কথা বলছে। এ বাড়ির দাদুর বাল্যবন্ধু এই মণ্ডল দাদু মাঝে মধ্যেই আসেন। উনি এলে নানা ধরনের গল্প শোনার সুযোগ হয়। ছাতা হাতে বাড়ি ফেরার জন্য ব্যস্ত মণ্ডল দাদুকে থামিয়ে শুভমের মা বলে, এই ঝড় মাথায় করে এখুনি নাইবা গেলেন? একটু বসুন, আমি আর এক কাপ চা নিয়ে আসছি। বাইরে বৈশাখী তাণ্ডব। বিকেলটাকে সন্ধে বলে মনে হচ্ছে। ভাই বোন আবদার করে, আজ একটা ভূতের গল্প শোনাও গো দাদু, ভূতের গল্প শোনা। এবারের দাদুর কদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না, তাই মণ্ডল দাদু বলে, তোমাদের দাদুকে একটু বিশ্রাম করতে দাও, চলো আমরা বরং বসার ঘরে যাই। শুভমের মা গরম চা নিয়ে আসতে শ্রাবন্তী বলে, মা, আজ মন্দ দাদু ভূতের গল্প বলবে। মা কৌতূহল চাপতে না পেরে বলে, আমিও শুনবো। বেশ জাঁকিয়ে বসে মণ্ডল দাদুর গল্পের আসর। মণ্ডল দাদু বলে, গল্পটা তোমাদের এই শিবতলার। শ্রাবন্তীর চোখে বিস্ময়। ও মায়ের কোল ঘেঁষে বসে। চায়ের কাপে একটা বড় চুমুক দিয়ে মণ্ডল দাদু শুরু করে, আমি তোমাদের দাদু তখন 20-22 বছরের ছোকরা। সারাদিন যে যার কাজ সেরে সন্ধেবেলায় এই শিব মন্দিরের চাতালে আসতো। তখন তো ইলেকট্রিক ছিল না, টিভি রেডিও সিনেমার কথা কেউ শোনেনি পর্যন্ত। মাঝে মধ্যে কোথাও যাত্রা লেটো ঝুমুর হলে লোকে হামলে পড়তো। লণ্ঠন হাতে প্রতিদিন একবার আড্ডায় না এলে আমাদের পেটের ভাত হজম হতো না। আমাদের আড্ডার 15 জন ছেলে ছোকরার মধ্যে মুকুন্দ ছিল বেশ হাট্টা কাট্টা, জোয়ান। হুট করতেই কোনো ব্যাপারে বাজি ধরে ও নিজের বাহাদুরি দেখাতে চাইতো। কয়েকবার এমন বাজি জিতে ওর ধারণা হয়েছিল ও যা পারে তা অন্য কেউ পারে না। সেই মুকুন্দ একদিন সাঁঝ বেলায় শিবতলায় এসে খবর দিল, এ সবাই এসেছিস? এই শোন না, রানীদিঘির পশ্চিম পাড়ে শ্মশানের বটতলায় একটা মরা পড়ে আছে। দেহটা কাঁথায় মোড়া, তার উপরে চাটায় চাপা, মুখটা আর পা দুটো কাঁথার বাইরে। মুখটা দেখে মনে হলো 72 বুড়ো। চেনা ঠেকলো না। আশেপাশে কোনো লোকজন নেই,
হাঁকাহাঁকি করেও কোনো সারা শব্দই পেলুম না। কাঠ জোগাড় করতে জঙ্গল ঢুকেছে ভেবে খানিক্ষণ অপেক্ষা করলুম। কে জানে, হয়তো কঠিন ব্যাধি বলে ফেলে দিয়ে গেছে। এভাবে পড়ে থাকলে কিন্তু শিয়ালে টানাটানি করবে, গায়ে রোগও ছড়াবে। এখন তোমরা যা ভালো বুঝো করো। এ কথা শুনে গাঁয়ের পুরুত নেপাল ভট্টাচার্যের বিধান নিয়ে সৎকারের জোগাড়ে ব্যস্ত হয় আড্ডার সবাই। শিব মন্দিরের চাতালে কাঠের বোঝা, হাঁড়ি, কলসি, কুচিকাঠি প্রয়োজন মাফিক সব জড়ো হচ্ছে যখন, সেই সময় আমাদের আড্ডার একজন শশাঙ্ক বলে, আজ এই মৌকায় তাহলে একটা বাজি হয়ে যাক। কিসের বাজি জানতে চাইলে শশাঙ্ক জানায়, আমাদের মধ্যে যদি কেউ লণ্ঠন ছাড়া শ্মশানে গিয়ে ওই মরাটার পায়ে আলতা পরিয়ে আসতে পারে, আমি তাকে নগদ 10টা টাকা দেব আর 1 সের রসগোল্লা খাওয়াবো। সবাই মুখ চাওয়াচাই করতে থাকে। মুকুন্দ উসখুস করতে থাকে। বাজির কথা শুনলে ও থাকতে পারে না। ও ভূত বিশ্বাস করে না। মনের সাহসকে পুঁজি করে অনেক কঠিন বাজি জিতেছে। এমন সাহস দেখাবার সুযোগ ও ছাড়বার পাত্র নয়। মুকুন্দ বলে, আমি যাব, তবে শশাঙ্ক আগে টাকা এনে মন্দিরে রাখুক। এর কারণ তখনকার দিনে 10 টাকা, এখনকার দিনের 1000 টাকারও বেশি। শশাঙ্ক বাড়ি গিয়ে টাকা, আলতার শিশি নিয়ে আসে। গাঁয়ের মিষ্টির দোকানে রসগোল্লার অর্ডারও নাকি দিয়ে এসেছে। এবার মুকুন্দর তৈরি হবার পালা। সকলে মিলে ঠিক করা হয়, মুকুন্দ শ্মশান থেকে ফিরে এলে সবাই একসঙ্গে গিয়ে দেখবে মরার পা, তারপর হবে ফয়সালা। কিছুক্ষণের মধ্যে ধুতিটা মাল কোঁচা করে পরে, হাতে আলতার শিশি নিয়ে শিব দালানের দরজায় একটা প্রণাম ঠুকে সদর্পে রানীদিঘির দিকে রওনা হয় মুকুন্দ। শীতের কনকনে কৃষ্ণপক্ষের রাত, হালকা মেঘের মতো কুয়াশা, দিঘির পশ্চিম পাড়ে ঘন জঙ্গল। প্রথম প্রহরে শিয়ালেরা দল বেঁধে ডাকছে। মুকুন্দকে দেখে ওদের জ্বলন্ত চোখগুলো এদিক ওদিকে সরে যায়। বুনো তিতিরগুলো আওয়াজ করে উড়ে যায়। শ্মশানের কাছে আসতে বট গাছের শুকনোগুলো ডানা ঝাপটায়। মরা পোড়ানোর কাঠ কয়লা ভরা জায়গাটার পাশে কাঁথা জড়ানো দেহটার কাছে দাঁড়ায় মুকুন্দ। কোমরের কাপড়ে লুকিয়ে আনা দেশলাইটা বার করে জ্বালতেই চিৎকার করে উড়ে পালায় বট গাছের কোটরে থাকা পেঁচা দুটো। একটু গা ছমছম করলেও হাতের তালুর আড়ালে একটা কাঠি জ্বালিয়ে পা দুটো দেখে নেয়। এবার শিশিটা থেকে আলতা বার করে ভালো করে রাঙিয়ে দেয় মুকুন্দ। কাজ শেষ হতে আলতার শিশি দূরে ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ায় মুকুন্দ। এবার ফিরে যাওয়া। মরাটা পড়ে থাকে পেছনে। কিছুটা এগোবার পর রাস্তাটার পাশের ঝোপে একটা ভারী কিছু পড়ার শব্দ, সঙ্গে একটা অট্ট হাসি। আর সেই অট্ট হাসিতে রাতের শ্মশান এলাকাটা কেঁপে ওঠে। মুকুন্দ শুনেছে হায়না নাকি মানুষের মতো হাসে। সে কি এমন ভয় ধরানো? শীতের রাতে ঘামতে থাকে মুকুন্দ, ছুটতে থাকে। হোঁচট খেয়ে মাটিতে পড়ে, আবার ওঠে। দৌড়ে দৌড়ে বসপুকুরের কাছে পৌঁছে একটু দম নেয়। কানে তখনও বাজতে থাকে সেই হাসি।